তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এডুকেশন, অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই যে পেপারটি আছে, এখানে ইউনিট 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদেরও এটা MN5 পেপার অর্থাৎ পেপার কোড, এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদের MN4 পেপার কোড। এটা দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সময় তালিকা কাকে বলে? বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে, সেখানে কি লিখবে দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ের যাবতীয় কাজ সুষ্ঠু, সুশৃঙ্খল এবং বিজ্ঞানসম্মতভাবে পরিচালনার জন্য একটি পূর্ব নির্ধারিত ও সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয়। এই পরিকল্পনার বাস্তব ও লিখিত রূপ হলো সময় তালিকা বা রুটিন। প্রখ্যাত শিক্ষাবিদ দেখো এইচজি স্টেট এর মতে সময় তালিকা হলো বিদ্যালয়ের সময় তালিকা হলো বিদ্যালয়ের স্পার্ক প্লাগ, যা বিদ্যালয় নামক যন্ত্রটিকে সচল ও গতিশীল রাখে। একটি আদর্শ সময় তালিকা ছাড়া কোনো বিদ্যালয়ে পক্ষেই তার পূর্ব নির্ধারিত শিক্ষামূলক উদ্দেশ্যগুলো সঠিকভাবে পূরণ করা সম্ভব নয়। এবার সময় তালিকা কাকে বলে বা সময় তালিকার ডেফিনেশন, সংজ্ঞা যাই বলো না কেন সেটা বোঝো। যে সাধারণ অর্থে সময় তালিকা হলো বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ ও লিখিত বিবরণী বা রুটিন, অর্থাৎ বিদ্যালয় কখন শুরু হবে, কখন ছুটি হবে, কোন শ্রেণীতে কোন সময়ে কোন শিক্ষক কোন বিষয়টি পড়াবেন এবং কখন খেলাধুলা বা অন্যান্য সহপাঠক্রমিক কার্যাবলী অনুষ্ঠিত হবে, তার একটি সুনির্দিষ্ট, সুপরিকল্পিত ও সময়ভিত্তিক রূপরেখা সময় তালিকা বলে। ডক্টর যশবন্ত সিং এর কথায় সময় তালিকা হলো বিদ্যালয়ের ঘড়ি, যা সমগ্র বিদ্যালয়ের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে এবং নির্দেশ দেয়। এটি মূলত বিদ্যালয়ের দৈনন্দিন কাজের দর্পণ হিসাবে কাজ করে। এবার হচ্ছে সময় তালিকার গুরুত্ব বা বৈশিষ্ট্য, এই পোর্শনটা তোমরা এবারে ভালো করে বোঝো। সময় তালিকার গুরুত্ব বা বৈশিষ্ট্য, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, সুশৃঙ্খল পরিচালনা ও নিয়মানুবর্তিতা গঠন। সময় তালিকা বিদ্যালয়ের দৈনন্দিন কাজে একটি কঠোর শৃঙ্খলা নিয়ে আসে। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী সকলেই তাদের নিজ নিজ দায়িত্ব, কাজ ও সময় সম্পর্কে আগে থেকেই সচেতন থাকে। ফলে বিদ্যালয়ে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা পরায়ণতার মতো চারিত্রিক সুঅভ্যাস গড়ে ওঠে। তারপর হচ্ছে সময়ের সুষম বন্টন। এখানে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সবকটি বিষয়কে তাদের গুরুত্ব অনুযায়ী সমানভাবে পড়ানোর জন্য সময় তালিকা অত্যন্ত জরুরি। মাতৃভাষা, গণিত বা বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলির জন্য যেমন বেশি সময় বরাদ্দ করা হয়, তেমনি সহজ বিষয়গুলির জন্য উপযুক্ত সময় রাখা হয়। ফলে কোনো বিষয় অবহেলিত থাকে না এবং সিলেবাস সঠিক সময়ে শেষ করা সম্ভব হয়। এবার হচ্ছে শিক্ষকদের কাজের সময় বন্টন। সেখানে কি বলা হচ্ছে দেখো, একটি বিজ্ঞানসম্মত সময় তালিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের মধ্যে কাজের ভার বা পিরিয়ড সমানভাবে বন্টন করা। এর ফলে কোনো একক শিক্ষকের উপরে অতিরিক্ত কাজের চাপ পড়ে না এবং কোনো শিক্ষকই কর্মহীন হয়ে বসে থাকে না। শিক্ষকরাও আগে থেকে জানতে পারেন যে কোন ক্লাসে যেতে হবে, যার ফলে তারা উপযুক্ত পূর্ব প্রস্তুতি নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারেন। তারপর হচ্ছে ক্লান্তি একঘেয়েমি দূরীকরণ। এখানে কি বলা হচ্ছে দেখো, একটানা দীর্ঘক্ষণ পড়াশোনা করলে শিক্ষার্থীদের মধ্যে মানসিক ও শারীরিক ক্লান্তি আসা স্বাভাবিক। সময় তালিকা মনস্তাত্ত্বিক নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এখানে পরপর দুটি কঠিন বিষয়ের ক্লাস না রেখে মাঝখানে একটি সহজ বা অপেক্ষাকৃত হালকা বিষয়ে ক্লাস রাখা হয়। এছাড়া নির্দিষ্ট সময় পর টিফিন বা বিশ্রামের ব্যবস্থা থাকে, যা শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে
সহপাঠক্রমিক কার্যাবলীর সুযোগ। আধুনিক শিক্ষায় কেবল পুঁথিগত বিদ্যাই শেষ কথা নয়, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সহপাঠক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলা, গান, অঙ্কন এগুলো সমান গুরুত্বপূর্ণ। একটি আদর্শ সময় তালিকায় শুধু সাধারণ পঠন পাঠন নয়, বরং এই ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর জন্যেও সপ্তাহে নির্দিষ্ট সময় ও পিরিয়ড বরাদ্দ থাকে। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার। বিদ্যালয়ের মানব সম্পদ, শিক্ষক, শিক্ষিকা, কর্মী এবং বস্তুগত সম্পদ শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি এইগুলো এর সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সময় তালিকা অপরিহার্য। কোন সময়ে কোন ক্লাসে ল্যাবরেটরি বা লাইব্রেরির ব্যবহার করবে তা রুটিনে উল্লেখ থাকে। এর ফলে বিদ্যালয়ের সময়, শক্তি ও সম্পদের কোনো অপচয় হয় না। এবার উপসংহার দেখো, উপসংহার দিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা শেষ করবে। তারপর দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসে। দ্বিতীয় প্রশ্ন কি আছে? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন। শিক্ষালাভের অন্যতম প্রথম শর্ত হলো শিক্ষার্থীর সুস্থ দেহ ও সতেজ মন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সুস্থ দেহ সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এবং তাদের সুস্থ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে যে সুপরিকল্পিত ও বিজ্ঞানসম্মত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা বলা হয়। এবার বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা, প্রথম সেখানে কি বলা হচ্ছে দেখো, রোগ প্রতিরোধ ও শারীরিক বিকাশ। বিদ্যালয়ে ছেলেমেয়েরা একসঙ্গে মেলামেশা করে বলে সংক্রামক ব্যাধি ছড়ানোর আশঙ্কা থাকে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ ও শারীরিক ত্রুটি নিয়ন্ত্রণ করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা এবং পরিচ্ছন্ন পরিবেশে তাদের সুস্থ শারীরিক বিকাশ সুনিশ্চিত করা এই পরিষেবার প্রধান উদ্দেশ্য। তারপর বলা হচ্ছে কি, মানসিক একাগ্রতা ও অভ্যাস গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, অসুস্থ ও রুগ্ন শিশু পড়াশোনায় মন দিতে পারে না, তাই শিক্ষার্থীদের শারীরিক সমস্যা দূর করে শিক্ষায় মনোযোগ বৃদ্ধি করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করে তাদের মধ্যে আজীবন স্বাস্থ্যবিধি মেনে চলার সুঅভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারপরে পরের পোর্শনটা কি আছে দেখো, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্য। এখানে পয়েন্টগুলো দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রধান কর্মসূচি হলো বিদ্যালয়ের চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দ্বারা নিয়মিত শিক্ষার্থীদের চোখ, দাঁত, কান, ওজন, উচ্চতার পরীক্ষা করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের কোনো শারীরিক ত্রুটি বা অসুস্থতা থাকলে তা দ্রুত শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা যায়। তারপরে হচ্ছে স্বাস্থ্যমূলক শিক্ষাদান। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি, পুষ্টি, পানীয় জলের বিশুদ্ধতা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে নিয়মিত শিক্ষা দান করা। আর এটি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। তারপরে হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ গঠন। এই কর্মসূচির অন্তর্গত হলো বিদ্যালয়ের ভবন, শ্রেণীকক্ষ ও খেলার মাঠের পরিচ্ছন্নতা রাখা, শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন শৌচাগার ব্যবহার করা এই পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার পুষ্টিকর কর্মসূচি ও টিকাকরণ। শিক্ষার্থীদের অপুষ্টি দূর করতে এবং শারীরিক বৃদ্ধি নিশ্চিত করতে বিদ্যালয়ে পুষ্টিকর দুপুরবেলা খাবার বা টিফিনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে নির্দিষ্ট বয়সে প্রয়োজনীয় প্রতিষেধক বা টিকা দেওয়ার ব্যবস্থাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। তারপর কি বলা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা। বিদ্যালয়ে চলাকালীন ল্যাবরেটরিতে বা খেলাধুলার সময় কোনো শিক্ষার্থী আঘাত পেলে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা
দেওয়ার জন্য বিদ্যালয়ের সবসময় একটি সম্পূর্ণ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এই বিষয়ে প্রশিক্ষিত শিক্ষক থাকা আবশ্যক। তারপরে মানসিক স্বাস্থ্য রক্ষা, এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে। এইভাবে তোমরা লিখবে ভালো নম্বর পাওয়ার জন্য।